এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তারপর থেকে আমরা এই ইস্যুটিকে আন্তর্জাতিক এজেন্ডায় পুনরায় তুলে নেবার সর্বাত্মক চেষ্টা করেছি। এর আগের 7 বছর এই ইস্যুটি প্রায় অপসৃত হয়ে গিয়েছিল এবং এরপর বিভিন্ন সাম্প্রতিক ঘটনাবলীতে, বিশেষ করে গাজা এবং ইউক্রেনের যুদ্ধ, এতে করে এই ইস্যুটা আরও পেছনে পড়ে গিয়েছিল। আপনারা হয়তো স্মরণ করবেন যে গত সেপ্টেম্বর মাসে মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশনে এই ইস্যুটি উত্থাপন করেছিলেন এবং জাতিসংঘকে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার আহ্বান করেছিলেন। সেটা তিনি করেছিলেন সেপ্টেম্বর মাসে এবং আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে আন্তর্জাতিক সম্প্রদায় এতে সোৎসাহে সাড়া দিয়েছে এবং গত সাধারণ অধিবেশনে জাতিসংঘ এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছিল। মোট 106টি দেশ এই সিদ্ধান্ত কো-স্পন্সর করে এবং সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একটি জাতিগোষ্ঠীকে নিয়ে একটি পরিপূর্ণ জাতিসংঘের সম্মেলন আয়োজন করা একটা অত্যন্ত বিরল উদাহরণ। সেই কাজটি আমরা সম্পন্ন করতে পেরেছি। আগামী 30শে সেপ্টেম্বর জাতিসংঘ সচিবালয়ে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। আমাদের দ্বিতীয় যে বিষয়টি আমাদের সামনে আমরা বিবেচনা করেছি সেটা হচ্ছে এই সমস্যার সমাধান কি। আমরা প্রথম থেকে ভেবেছি এই সমস্যার সমাধান রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তন করা, প্রত্যাবাসনে এই সমস্যার সমাধান। এই বিষয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিরলসভাবে কাজ করেছি এবং আমি আনন্দিত যে এই ব্যাপারে আমরা এখন একটা আন্তর্জাতিক কনসেনসাসে পৌঁছেছি। আপনারা জানেন জাতিসংঘের মহাসচিব তিনি এসেছিলেন মার্চ মাসে এবং তিনি ব্যর্থহীনভাবে বলে গেছেন যে এই সমস্যার সমাধান কেবলমাত্র মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন। তৃতীয় যে কাজটি আমাদের সামনে ছিল সেটা হচ্ছে প্রত্যাবাসনের প্রথম যে পদক্ষেপ, মানে কারা ফেরত যাবেন সেই সম্পর্কে একটা মায়ানমার সরকারের থেকে সিদ্ধান্ত নিয়ে আসা। 2017 সালে বাংলাদেশের সঙ্গে মায়ানমারের একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং তারপরে আমরা 8 লক্ষ রোহিঙ্গাদের নাম কয়েক দফায় মায়ানমার সরকারের কাছে পাঠাই ভেরিফিকেশনের জন্য। গত 8 বছর ধরে এই ভেরিফিকেশনের ব্যাপারে কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। গত ফেব্রুয়ারিতে মায়ানমার জান্তা প্রধানের স্পেশাল এনভয় তার সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠক হয় এবং তাতে তারা প্রথমবারের মতো ইঙ্গিত করেন যে এই 8 লক্ষ রোহিঙ্গাদের মধ্যে 2.5 লক্ষের ভেরিফিকেশনের কাজ তারা সম্পন্ন করেছেন এবং এর মধ্যে 1,80,000 তারা প্রত্যাবাসনযোগ্য হিসেবে নির্ণীত করেছেন। আর বাকি 70,000-এর সমস্যা ছিল ছবি এবং কিছু তথ্য নিয়ে সেগুলো তারা আমাদের সঙ্গে বসে নিরসন করবেন। এই
সিদ্ধান্তটি বিমস্টেক বৈঠকের গত মাসে আমি এবং মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যৌথভাবে এটা আমরা অ্যানাউন্স করি। এর ফলে আমরা প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গাদের প্রথম তালিকা লাভ করি। সুতরাং আমরা 3টা কাজ গত 7-8 মাসে সম্পন্ন করেছি, যেটা আগের 7 বছরে হয়নি। এগুলো ছিল প্রত্যাবাসনের জন্য অত্যন্ত জরুরি কাজ। এরপর হচ্ছে প্রত্যাবাসন প্রক্রিয়া, আপনি কিভাবে পাঠাবেন, এবং সেখানে আপনাকে যে বাস্তবতাটা আমরা মুখোমুখি হয়েছে সেটা বিচার করতে হবে। সেটা হচ্ছে মায়ানমার সরকারের দখলে প্রায় 90% রাখাইন আর নেই। এটার অধিকার নিয়ে নিয়েছেন আরাকান আর্মি, এবং আরাকান আর্মি এবং সেই সাথে মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব। সেই আলোচনা আমরা একই সমান্তরালে চালু করেছি, আলোচনা চলছে। আমাদেরকে আরাকান আর্মি সুস্পষ্টভাবে বলেছে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়াটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। একই কথা আমাদেরকে মায়ানমার সরকারও উল্লেখ করেছে। যে কথাটি আমাদেরকে আরাকান আর্মি বলেছে তা হলো পরিস্থিতি অনুকূল হলে তারা এই প্রত্যাবাসনের উদ্যোগ নেবেন। আপনারা জানেন আরাকানের যুদ্ধাবস্থা এখনো নিরসন হয়নি, এবং এই বিষয়ে আমরা দুপক্ষের সঙ্গে কথা বলেছি এবং আমরা কিছু অগ্রগতি অর্জন করেছি। একই সঙ্গে আমরা দেখেছি মায়ানমারে বিশেষ করে রাখাইন অঞ্চলে ব্যাপক খাদ্যাভাব, ওষুধের অভাব, এবং ইউএনডিপি রিপোর্ট অনুযায়ী সেখানে এক ধরনের মানবিক সংকট, ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। আমাদের একটা আশঙ্কা হচ্ছে এই অবস্থাতে খাবার না পেয়ে, ওষুধ না পেয়ে লোকজন চলে আসতে পারে। বিশেষ করে রোহিঙ্গারা, যারা সবচেয়ে ভালনারেবল অবস্থায় আছেন, তাদেরই আবার চলে আসার প্রবণতা বেশি হতে পারে। আমরা ইতিমধ্যে 12 লক্ষ রোহিঙ্গার ভার বহন করছি প্রায় 8 বছর ধরে। আমরা আমাদের সীমার বাইরে চলে এসেছি। আমরা এই ভার ধারণের যে সীমা তার বাইরে চলে এসেছি, এবং অতিরিক্ত কোনো শরণার্থী অ্যাকসেপ্ট করা আমাদের জন্য সম্ভব নয়, এবং আমরা সেটা করতে চাই না। দ্বিতীয়ত, খাদ্য সংকটে রাখাইন সম্প্রদায়ের লোকজন বিভিন্ন সময়ে আমাদের সীমান্তে এসে খাদ্য এবং ঔষধের সহায়তা চেয়েছেন, এবং তারা যদি আসা শুরু করেন তাহলে তো বিরাট এক সংখ্যা নতুন ধরনের শরণার্থী মুখোমুখি আমাদের করতে হবে। আমরা সেটা অ্যাভয়েড করতে চাচ্ছি। জাতিসংঘ কার্যক্রম যেটা মায়ানমারে চলছে সেটা রাখাইনে আর চলা সম্ভব নেই, এই কারণে যে যুদ্ধাবস্থার কারণে মানবিক যে কোনো প্রকার ত্রাণ রাখাইনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আপনারা জানেন জাতিসংঘ মহাসচিব গত মার্চ মাসে বাংলাদেশে এসে আমাদেরকে বললেন যে আমরা রাখাইনে ত্রাণ সাহায্য দিতে পারি কিনা। আমরা বিষয়টি বিবেচনা করছি, কিন্তু এতে বেশ কিছু আবশ্যকতা আছে। প্রথম কথা হচ্ছে যে যেগুলো জাতিসংঘের তরফ থেকে আরাকান আর্মিকে জানানো হয়েছে যে এই সাহায্য
বা সহযোগিতা, এটা প্রাপ্তির ব্যাপারে বা বিতরণের ব্যাপারে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। এটা নন ডিসক্রিমিনেটরি, তার মানে কাউকে এর থেকে বঞ্চিত করা যাবে না। There will be no weaponization of aid, এটা কোনো যুদ্ধের কাজে ব্যবহার করা যাবে না। আর আমাদের তরফ থেকে আমাদের সংখ্যা হচ্ছে এই যে আরাকানে যে নতুন যে অ্যাডমিনিস্ট্রেটিভ, পলিটিক্যাল অ্যান্ড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তৈরি হচ্ছে, আমরা তাতে রোহিঙ্গাদের অংশগ্রহণের চিহ্ন দেখছি না। আমরা আরাকান আর্মিকে সরাসরি বলে দিয়েছি যে এখন যে অবস্থা আছে, যে ছবিটা আমরা দেখছি আরাকান প্রশাসনের, সেটা হচ্ছে এথনিক ক্লিনজিং হয়ে গেলে যা হতো। আমরা কোনো ধরনের এথনিক ক্লিনজিং আমরা সহ্য করবো না। তারা যদি এক্সক্লুসিভলি রাখাইনদের নিয়ে মানে রাজ্য পরিচালনা করতে চায়, তাহলে সেটা হবে একটা অ্যাপারথাইড রাষ্ট্র, সেটা আমরা মেনে নিতে পারি না। তাদেরকে এই কথাগুলো বলা হয়েছে, আমরা আশা করছি যে তারা এর সদুত্তর দেবে। আমরা এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে চাই। বাংলাদেশ মনে করে এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে রোহিঙ্গাদের রাখাইনে তথা মায়ানমারে প্রত্যাবাসন করা। আমরা এই কাজটি করার সকল অপশনই আমাদের টেবিলে থাকে। আমরা সর্বপ্রযত্নে এবং আমাদের সকল কূটনৈতিক এবং অন্যান্য সামর্থ্য দিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি জানি মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। করিডোরের ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না। আমরা যেটা করছি, যেহেতু আরাকানে কোন সাহায্য সহযোগিতা এইড এর উপকরণ অন্যান্য সাপ্লাই দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, জাতিসংঘ আমাদেরকে এটুকুই বলবো যে আপনারা এই সাহায্য, যেটা তারা তো সাহায্য দিয়েই যাচ্ছে আপনার রোহিঙ্গাদেরকে গত 7-8 বছর ধরে, এগুলো চোখের সামনে। তারা বললে কিছুটা দূরে বর্ডার, আপনারা এইটুকু জায়গাতে আমাদের সাহায্য করবেন যাতে আমরা ওপারে নিয়ে যেতে পারি। জাতিসংঘ তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনের ভেতরে যে চ্যানেলগুলো আছে তারা সেগুলো এবং সেইটা দিয়ে তারা এই মানবিক সাহায্য পৌঁছে দেবেন রাখাইনের জনগণের কাছে। আমি আবারও বলছি, ব্যর্থহীন কণ্ঠে বলছি, এবং আপনারা সেটা প্রমাণ করতে পারবেন, যোগাযোগ করলেই পারবেন। জাতিসংঘকে জিজ্ঞেস করেন, জাতিসংঘের সমস্ত রাষ্ট্রকে জিজ্ঞেস করেন। আমরা করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। আরাকানের যে অবস্থা, তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। আমরা এইখানে কোনো করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনীয়তা নাই। যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে প্রাণ সম্ভব পৌঁছে দেওয়া। আপনারা জানেন, যখন মায়ানমারে ভূমিকম্প হলো, আমরা কিন্তু তাদের রিকোয়েস্টের বা আবেদনের অপেক্ষা করি না, আমরা পাঠিয়ে দিয়েছি প্রাণ। এটাও সেই ধরনের একটা মানবিক অবস্থা এবং আমাদের ধারণা এই কাজটি করতে পারলে সেইখানকার পরিস্থিতি কিছুটা স্টেবল হবে এবং আমরা সেই অবস্থাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে পারব। যদি আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবাসনের কথা বলতেই পারবো। আর প্রত্যাবাসনের কথা যদি নাই বলতে পারি, তাহলে তো প্রত্যাবাসন কৌশল নিয়েও কোনো কথা বলতে পারবো না। সুতরাং প্রত্যাবাসন কৌশলের যে
প্রিরিকুইজিট, পূর্ব শর্ত, আমরা সেখানে আসি না। অনেকে বলেছেন করিডোরে নিয়ে আপনারা কথা বলছেন, কারোর সঙ্গে আলাপ করেন নাই। ওই অস্তিত্ববিহীন জিনিস নিয়ে আমরা কি করে আলাপ করবো? যার অস্তিত্ব নেই তার সঙ্গে সে বিষয়ে আলাপ কি করে? আর আরেকটি কথা আপনারা শুনেছেন আমার জাতীয়তা নিয়ে, আমার একটাই ন্যাশনালিটি, সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই, নাই। এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেব তো সে কথা বলতে পারে। আমি আবেদন করবো আপনারা বুঝে শুনে কথা বলুন। আমাকে যদি আপনার ঢিল নিক্ষেপ করেন, সেই ঢিল কিন্তু অন্যর উপর দিয়ে পড়তে পারে। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ। আর পারলে প্রমাণ করেন, আদালতে গিয়ে প্রমাণ হবে। আমার একটা রাইট আছে বাংলাদেশ একজন নাগরিক হিসেবে। আপনারা যদি সেই রাইটটা রেসপেক্ট না করেন, আপনাদের বলছেন যে কথাগুলি উঠেছে সেটা খুব দুঃখজনক হবে। সেই কথাটি তাহলে যে কোনো লোকের উপর প্রযোজ্য হবে।